বাংলার এক সমৃদ্ধ জনপদ ছিল চন্দ্রপুর। সেই চন্দ্রপুরের এক প্রান্তে শান্ত নদীটির ধারে ছিল কুমারপাড়া। সেখানে শ্যামল নামে এক অল্পবয়সী কুমার বাস করত। তার চাওয়া পাওয়া ছিল খুব সামান্য। মাটির চাকা ঘুরিয়ে হাঁড়ি, কলসি, সরা, পুতুল গড়ে তার দিন কেটে যেত। পুরন্ত বিকেলে নদীর ঘাটে বসে মাটির সোদা গন্ধে তার মন খুশিতে ভরে উঠত। এই শান্ত জীবনই ছিল তার একমাত্র সম্পদ। কিন্তু শ্যামলের এই শান্তি বেশিদিন স্থায়ী হল না। সে বিয়ে করেছিল গ্রামেরই মেয়ে রূপাকে। রূপে লক্ষ্মী হলেও গুণে সে ছিল ঠিক তার উল্টো। রূপার চোখে ছিল বড় হবার স্বপ্ন, মনে ছিল ধন সম্পদের প্রতি তীব্র লোভ। শ্যামলের এই সাদামাটা জীবন তার কাছে খাঁচায় বন্দি থাকার মতো লাগত। সে প্রায়ই বলতো, এভাবে আর কতদিন লোকের বাড়ি শখের ভার পৌঁছে দিয়ে জীবন কাটবে। শ্যামল রূপাকে খুব ভালোবাসত, তাই তার সব অভিযোগ চুপ করে শুনত। একদিন গ্রামের জমিদার বাড়ির ঘাটে স্নান করতে গিয়ে রূপার জীবনটা ওলট পালট হয়ে গেল। সে দেখল জমিদার গিন্নি পালকি করে ঘাটে এসেছেন। তার পরনে বেনারসি শাড়ি, সারা গায়ে সোনার গয়না ঝকমক করছে, আর চারপাশে দাস দাসীর ভিড়। সেই দৃশ্য দেখে রূপার চোখ ধাঁধিয়ে গেল। বাড়ি ফিরে সে শ্যামলের ওপর রাগে ফেটে পড়ল। অনেক চেষ্টার পরও যখন রূপার রাগ কমল না, তখন সে চূড়ান্ত কথা শুনিয়ে দিল, তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তবেই মাটির কাজ ছাড়ো। তুমি বরং একজন গুণিন হও। শুনেছ পাশের গ্রামের কানাই গুণিন তন্ত্রমন্ত্র করে কত টাকা কামিয়েছে? আমরাও ধনী হব, আমিও জমিদার গিন্নিদের মতো করে থাকবো। শ্যামল আকাশ থেকে পড়ল, গুণিন? আমি তো মাটির কাজ ছাড়া কিছুই জানি না। তন্ত্রমন্ত্রের আমি কি বুঝি? রূপা জেদ ধরে বলল, তোমাকে পারতেই হবে, নইলে আমি বাপের বাড়ি চলে যাব, আর কোনোদিন ফিরব না। শ্যামল রূপাকে হারানোর ভয়ে দিশেহারা হয়ে গেল। সে তার শেষ সম্বলটুকু বিক্রি করে কিছু পুরনো পুঁথি, হাড়কড়ি আর শুকনো লতাপাতা কিনে গ্রামের হাটের এক কোণে আসন পেতে বসল। তারপর চিৎকার করে বলতে লাগলো, আমি মহাজ্ঞানী গুণিন, আমি ভূত ভবিষ্যৎ বলতে পারি, জিন পড়ি আমার বশে, যে কোনো সমস্যার সমাধান করে দেব। গ্রামের লোকেরা শ্যামলকে কুমার হিসেবেই চিনত। তারা কাকে দেখে হাসাহাসি শুরু করলো। কেউ টিপ্পনি কেটে বলল, কিরে শ্যামল, হাঁড়ি কলসি ভেঙে এখন মানুষের মাথা ভাঙার ফন্দি করেছিস? শ্যামল লজ্জায় মরে গেল। রূপার মুখের কথা ভেবে চুপ করে বসে রইল। ঠিক সেই সময় জমিদার বাড়ির প্রধান মহাজন হীরালাল শেঠ সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তার মুখ ভয়ে শুকিয়ে আমসি, কারণ জমিদার গিন্নির নতুন নথের জন্য আনা বহুমূল্য পান্নাটি তিনি হারিয়ে ফেলেছেন। খবরটা জমিদারের কানে গেলে তার গর্দান যাওয়ে সার হবে। হতাশ হীরালাল ভিড় দেখে শ্যামলের কাছে এসে বললেন, শোনো গুণিন, যদি তুমি আমার হারানো পান্না খুঁজে দিতে পারো তবে তোমায় 100টি স্বর্ণমুদ্রা দেব, আর যদি আজকের মধ্যে না পারো তবে তুমি যে একজন ভণ্ড তা আমি প্রমাণ করে ছাড়ব। শ্যামলের মাথায় যেন বাজ পড়ল। সে নিজের ভাগ্যকে দোষারোপ করতে গিয়ে নিজের অজান্তেই বলে উঠল, হায় রে নারী, তোর জন্যই আজ আমার এই দশা। ঘটনাচক্রে হীরালালের স্ত্রী পান্নাটি লুকিয়ে রেখেছিল। তার স্বামী তাকে অবহেলা করত বলে সে স্বামীকে শিক্ষা দিতে চেয়েছিল। সে তার এক দাসীকে পাঠিয়েছিল হীরালালের ওপর নজর রাখতে। দাসীটি শ্যামলের কথা শুনে দৌড়ে গিয়ে তার মালকিনকে বলল, গিন্নিমা, সর্বনাশ হয়েছে, ওই নতুন গুণিন আপনার চুরির কথা জেনে ফেলেছে, বলেছে এক নারীর জন্যই এই দশা। মহাজনের স্ত্রী ভয়ে কাঁপতে কাঁপতে শ্যামলের কাছে ছুটে এলো। তার পায়ে ধরে বলল, গুণিন বাবা, আমার সম্মান বাঁচান, আমি পান্নাটি লুকিয়ে রেখেছিলাম আমার স্বামীর দারাজের নিচে একটা কাপড়ের পুটলিতে, দয়া করে কাউকে বলবেন না। শ্যামল অবাক হলেও নিজেকে সামলে নিয়ে গম্ভীর গলায় বলল, আমি আমার সাধনার জোরে সবই দেখতে পেয়েছি। তুই ভাগ্যবতী যে নিজে থেকে এলি। যা, এখনই পান্নাটি তোর স্বামীর বালিশের নিচে রেখে দে। মহাজনের স্ত্রী তাই করল। কিছুক্ষণ পর শ্যামল হীরালালের কাছে গিয়ে বলল, মহাশয়, আপনার পান্না আপনার শুবার ঘরের বালিশের নিচেই আছে। হীরালাল অবিশ্বাস নিয়ে বাড়ি গিয়ে পান্নাটি খুঁজে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেল। সে শ্যামলকে 100টি স্বর্ণমুদ্রা দিয়ে তার পায়ে পড়ল। শ্যামল স্বর্ণমুদ্রা নিয়ে বাড়ি ফিরলে রূপার লোভ আরও বেড়ে গেল। সে বলল, এই তো সবে শুরু, এই কাজ চালিয়ে যাও। এর কিছুদিন পর রাজ্যে এক ভয়ঙ্কর ঘটনা ঘটল। রাজকোষ থেকে 40 সুন্দুক মোহর চুরি হয়ে গেল। রাজ্যের সেরা গোয়েন্দারাও চোরের কিনারা পারল না। তখন হীরালালের মুখে শ্যামলের কথা শুনে জমিদার তাকে ডেকে পাঠালেন। শ্যামল ভয় কাঁপতে কাঁপতে জমিদার বাড়িতে হাজির হলো। জমিদার বললেন, শ্যামল, যদি তুমি আমার রাজকোষে চোর ধরতে পারো তাহলে তোমার ভাগ্য ফিরে যাবে, নইলে তোমার গর্দান যাবে। শ্যামল কি বলবে ভেবে বাপে আন্দাজে বলে দিল, হুজুর, এ কোনো একজনের কাজ নয়,
এ কাজে অন্তত 40 জন লোক ছিল। আমাকে 40 দিন সময় দিন, আমি চোর ধরে দেব। আসলে চোরের সংখ্যা 40 জনই ছিল। তারা যখন শুনল যে নতুন গুণিন তাদের সংখ্যা ঠিকঠাক বলে দিয়েছে, তখন তাদের মনে ভয় ধরে গেল। তারা ঠিক করলো শ্যামলের উপর নজর রাখতে হবে। শ্যামল বাড়ি ফিরে রূপাকে বলল, এবার আমার মরণ নিশ্চিত। সে বাঁচার আশা ছেড়ে দিয়ে একটা মাটির পাত্রে 40টি নুড়ি রাখলো। ঠিক করলো প্রতিদিন একটি করে নুড়ি ফেলবে আর নিজের আয়ু গুনবে। সেই রাত থেকে প্রতিদিন একজন করে চোর শ্যামলের ঘরের চালে উঠে কান পেতে থাকতো। প্রথম রাতে শ্যামল পাত্র থেকে একটি নুড়ি ফেলে দিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, 40-এর মধ্যে একজন তো গেল। চালের উপর থাকা চোরটি ভাবলো গুনিন তার কথা জেনে গেছে। সে ভয় পালিয়ে গেল। দ্বিতীয় রাতে 2 জন চোর গেল। শ্যামল 2টি নুড়ি ফেলে দিয়ে বলল, আজ 2 জন গেল। এভাবে প্রতিদিন চোরের সংখ্যা বাড়তো আর শ্যামলও নুড়ির সংখ্যা গুনে ঠিকঠাক বলতো। 39তম দিনে চোরেরা নিশ্চিত হলো যে এই গুনিন সত্যি মহাজ্ঞানী। তারা সবাই মিলে শ্যামলের পায়ে এসে পড়ল। বলল, গুনিন বাবা, আমরাই চোর, আমাদের প্রাণ বাঁচান, আমরা সব মোহর ফিরিয়ে দেব। শ্যামল গম্ভীর মুখে বলল, সব মোহর গ্রামের শেষে যে পোড়ো মন্দিরটা আছে তার পেছনের দিঘিতে ফেলে দে। চোরেরা তাই করল। পরের দিন শ্যামল জমিদারকে গিয়ে সব জানালো। দিঘি থেকে মোহর উদ্ধার হলো। জমিদার খুশি হয়ে শ্যামলকে অর্ধেক রাজকোষের মালিক করে দিলেন এবং নিজে প্রধান উপদেষ্টা বানিয়ে নিলেন। শ্যামল যখন প্রচুর ধন সম্পদ নিয়ে বাড়ি ফিরল, রূপা আনন্দে আত্মহারা হয়ে গেল। কিন্তু শ্যামল তখন এক অন্য মানুষ। সে শান্তভাবে রূপার দিকে তাকিয়ে বলল, রূপা, তোমার লোভ আমাকে প্রায় মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। এই কটা দিন আমি ভয় ভয় যা শিখেছি তা হলো টাকা পয়সায় সুখ নেই, শান্তিটাই আসল। এই ভণ্ড গুনিনের জীবন আমি আর চাই না। শ্যামল সেই ধন সম্পদ দিয়ে চন্দ্রপুরে এক বিশাল কুমারের কারখানা তৈরি করলো, যেখানে গ্রামের অনেক গরিব মানুষ কাজ পেল। সে তার ভালোবাসার মাটির কাজেই ফিরে গেল, তবে এবার আর সাধারণ কুমার হয়ে নয়, একজন সম্মানিত এবং সুখী মানুষ হিসেবে। আর রূপা তার পাশে থেকে অবশেষে বুঝতে পারল মনের শান্তি আসল সম্পদ।